বেশ অনেকগুলো দিন বাদে আপনাদের জন্য নতুন ঘটনা নিয়ে হাজির হলাম দ্য ডার্ক রুমে। সঙ্গে রয়েছি আমি অর্ণিক। মাঝখানে কিছু ব্যক্তিগত ব্যস্ততার দরুন আমি ঘটনা আপলোড করতে পারিনি, তবে আজকে যেই ঘটনাটি থাকছে প্রথমেই বলে রাখা ভালো, সম্পূর্ণটাই আপনাদের বিশ্বাস অবিশ্বাসের উপরে। যারা বিশ্বাস করেন না তারা নেহাত গল্পের ছলেই নেবেন, এবং আমাদের এই চ্যানেলে কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া হয় না। সম্পূর্ণ গল্পচ্ছলেই এখানে ঘটনা প্রকাশ করা হয়। এবার যার যার বিশ্বাস তার তার কাছে। আপনারা যদি বিশ্বাস করেন সেটা আপনাদের ব্যাপার, না বিশ্বাস করলেও সেটা আপনাদের ব্যাপার। এবং যদি পছন্দ নাই করেন তাহলে ঘটনাটা সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন। তবে আমরা কোনো ধরনের কিন্তু কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। কোনো দুর্বল হৃদয়ের বা অসুস্থ মানুষ ঘটনাটা পারলে একটু এড়িয়েই যাবেন। আজকে যেই ঘটনাটা থাকছে সেটা একটু অন্য রকমই আর কি। আপনারা পুরোটা শুনলে অবশ্যই বুঝতে পারবেন, এবং আমাদের চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে, এবং আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে। আপনাদের সাথে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনা বা কোনো ধরনের অলৌকিক ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349 বা যোগাযোগও করতে পারেন আমাদের চ্যানেলে। আপনাদের কল রেকর্ডিংয়ের মাধ্যমে পুরো ঘটনাটা পাবলিশ করা হবে। তো পুজো একদম দোরগোড়ায় এসে গেছে, একদম দরজায় কড়া নাড়ছে। আশা করি আপনারা সবাই শপিং করছেন যে যার মতো করে, এবং অবশ্যই পুজো সবার ভালো কাটবে আশা রাখি। এবং মাঝখানে যেই ঘটনাটা ঘটে গেছে আরজি করের, তার জন্য অবশ্যই আমরা জাস্টিস চাইছি, এবং আশা করি আমরা জাস্টিস আনতে পারবো। জাস্টিস আমাদেরই আনতে হবে, বিচার আমাদেরই আনতে হবে। আর কথা না বাড়িয়ে ঘটনাটাই সরাসরি শুনে নিচ্ছি। নমস্কার, আমার নাম সুবল দাস। আমি রাধাকুণ্ড বৃন্দাবন থেকে বলছি। তো এখন নতুন সত্য ঘটনা যেটা আমার লাইফে 5 বছর ধরে ঘটে চলছে সেটাই একটু আলোচনা করবো। সম্পূর্ণ তো বলা সম্ভব হবে না, এটা 2-3 খণ্ড হিসেবে আমাকে বলতে হবে। তো এখন তো আমার বয়স প্রায় 20 বছর। এই জিনিসটা শুরু হয় বা ঘটনা শুরু হয় তখন আমার বয়স ওই 14 থেকে 15-এর মাঝে হবে, বা 15 বছরই হবে। তখন আমার দাদু উনি বেঁচে ছিলেন, এবং আমাদের জ্যাঠামশাই উনি তখন বেঁচে ছিলেন। তখন তো আমি প্রায় এইসব কাজে ভালো পারদর্শী হয়ে গিয়েছি, নানান জায়গায় আমার নামও ছড়িয়ে গেছে। আচ্ছা সুবল, তুমি কি একটু পাখার সামনে রয়েছো? মানে পাখার সামনে ফোনটা আছে? না না, আমি এখন ছাদের উপরে আছি, তো প্রচন্ড হাওয়ায়, আচ্ছা, এই কারণে হয়তো এমন আওয়াজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বলো, অসুবিধা নেই। জাস্ট হাওয়াটা একটু যদি গার্ড করো তাহলে ভালো হয়। এখন হচ্ছে? না, এখন মোটামুটি আছে, মোটামুটি আছে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তা আমাকে বলে যে নতুন একটা কাজ আছে, চ কাজটা কি করে আসি। তো বললাম কোথায়? বললো কলকাতা। তাহলে কলকাতা কোথায়? তো বলছে মধ্যমগ্রাম। বললাম মধ্যমগ্রাম কোথায়? তো বলছে মধ্যমগ্রাম তো গ্রামে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওই ব্রিজের ওখানে কিছু পূজা পাঠ আছে। তো বললাম ঠিক আছে চলো। আমার দাদু, আমি এবং আমার আমার জ্যাঠামশাই, এই 3জন বেরিয়ে পড়লাম। প্রায় শুক্রবার নয় শনিবার হয়তো দিন হবে। মানে ওখানে আমরা ওই পুজোটা আমরা করবো মঙ্গলবারে, এই উপলক্ষে গেছি। ওখানে বেশ গিয়ে পৌঁছিয়েছি। যে ডিলার ওখানে ওই ব্রিজের ডিলটা নিয়েছিল, যে ঠিকাদার, ওনার সাথে বেশ আমাদের পরিচয় ভালোই ছিল। মানে যে ডিলার, তার সাথে পরিচয় ভালো ছিল। হ্যাঁ, এখন আমি জানতাম না যে ওইখানে এই বলি ফুলের ব্যাপার আছে। তখন উনি আমাদের বলে এখানে বলি হবে। বলি বলতে মানে পশু বলি? না, এটাই তো মানে মেন তো রহস্য এটাই। আচ্ছা। এখন আমরা বললাম যে কি বলি হবে, ওটাকে নিয়ে আসো পুজো করি। তো উনি বললো না, ওটা দেখানো যাবে না, যেটা দিয়ে বলি হবে আপনি সেটাকে পুজো করে দেন। বললাম দেখুন, এটা তার ওই হেলামি কোনো কাজ না, এটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, সবার সাথে মানুষ এর উপর যাওয়া আসা করবে, নিচে দিয়ে গাড়ি যাওয়া আসা করবে। এখন ব্রিজ যদি ভেঙে টেঙে পড়ে যায় পর তো অন্যরকম দুর্ঘটনা।
তো বলছে না আপনি অন্য কোনো ব্যবস্থা করুন, কিন্তু যে জিনিসটা বলে দেওয়া হবে ওটা সামনে আনা যাবে না। তখন আমার দাদু বললো হ্যাঁ তাহলে একটা কাজ করা যায়, যে যে জিনিসটা বলে দেবেন তার উপলক্ষ করে বা তাকে উদ্দেশ্য করে আপনি কোনো অন্য জিনিস সেটাকে নিয়ে আসেন আমাদের সামনে, সেটাকে আমরা পুজো করে দেবো। এখন যাই হোক, উনি বড় বিশাল বড় লাউ নিয়ে এসেছিল, আর প্রায় 2.5 থেকে 3 ফুট একটা, একদম ওই রেলের যে লোহার পাত্তিগুলো যার উপর যে রেল চলে, এই পাত্তি দিয়ে বানানো ছিল একটা রাম দাও, আগে বলির যে দাওগুলো হয় খড়গ জায়গা বলা হয়। দামদা বড় টাইপের থাকে। হ্যাঁ, হুম। বেশ ওখানে পুজো টুজো সব হলো, শনিবার মঙ্গলবার ওখানে পুজো হয়েছে। পুজো হয়ে বেশ আমাদের তখন বেশ ভালোই আপ্যায়ন করে ওখানে রেখেছিলেন, অনেক যা যা আমাদের দরকার ছিল সব আমাদের পূরণ করেছে, যত টাকা কথা ছিল। মধ্যমগ্রামেই ছিলে আর কি? হ্যাঁ, আমার মধ্যমগ্রামে ছিলাম, ওই ব্ল্যাকটার বাড়ি মধ্যমগ্রামে। তো এখন যাই হোক, তা আমরা ওখান থেকে ওই পুজোর করে পরের দিন ভোরে 6টার দিকে আমাদের ছিল ট্রেন। আচ্ছা। আমরা চলে এসেছি। এখন চলে এসেছি, এবার তো আমার দাদু উনি বুঝতে পেরেছে এখানে কিছু একটা হয়তো গড়বড় কিছু একটা আছে। উনি কাউকে ভালো মন্দ কিছু বলেনি। বাড়ি আসার পর উনি আমাকে বলছে তোর একটা কথা বলি। বললাম হ্যাঁ বলো। তা বলছে ওখানে কি বলি দেবে? বললাম কি বলি দেবে? বলছে ওখানে 8 জোড়া বাচ্চাকে বলি দেবে। 8 জোড়া মানে 16 জন? হ্যাঁ, তো বললাম আমি ভেবেছি হয়তো গরুর বাচ্চা হবে, নয় মোষের বাচ্চা হবে, না কবুতর হবে, নয় ছাগল হবে, নয় পাঠা হবে। তো বললাম এই তো স্বাভাবিক এগুলো দিয়েই থাকে। বলছে না রে, এখানে ওই পশু পাখি দেবে না, এখানে মানুষের বাচ্চাই দেবে। এইটা শুনে না আমার না গায়ের লোম কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল, মানে রক্ত আমার হিম হয়ে গেছে কিছুক্ষণের জন্যে। মানে যেখান থেকে আমরা পুজো করে আসলাম সেইখানে আমাদের ওই হাতে পুজো করা কাস্তে দিয়ে বা ওই বড় খড়গ দিয়ে বাচ্চাকে বলি দেওয়া হবে। আচ্ছা, আমি এখন থামাচ্ছি এই জায়গাটায়। আমি হ্যাঁ, শুনেছি হ্যাঁ। এরকম কোনো ব্রিজ বা বড় কিছু কনস্ট্রাকশন হতে গেলে সেখানে ওই পিলারের বা কিছু একটা ব্যাপার থাকে। আমি কখনো শুনেছি যে এটা হ্যাঁ, ভুল হ্যাঁ, হতে পারি। অবশ্যই। এটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। হুম মানে আমার যে মায়ের বাবা, মানে আমার দাদামণি, উনি হুম হুম উনি বড় ঠিকাদার। উনি বড় বড় ব্রিজ, বড় বড় বিল্ডিং তৈরি করেন। হুম হুম তখন উনি আমাকে যে বলেছে, অনেক ফটোও দেখিয়েছে, হুম হুম যে যখন এই যে এখনকার সময় যেমন যে ছেলেধরারা বেরিয়েছে, হুম 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 ছোট ছোট বাচ্চাদের এই মাথা কেটে নিয়ে যায়, কিডনি নিয়ে যায়, বাচ্চাগুলোকে তুলে নিয়ে যায়। হুম হুম এগুলো কিন্তু আমরা জানি যে হয়তো ডাক্তারের কাছে বিক্রি করে, কিন্তু আসলে কিন্তু এটা বিক্রি করে না। এগুলোই বড় বড় যে ব্রিজের যেগুলো ডিলার থাকে, হুম হুম তারা এগুলো বড় বড় দাম দিয়ে কিনে নিয়ে তারা ওই ওই পিলারের খুঁটির মাঝখানে মাঝখানে একটা করে দেয়। হুম 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 তারা কেন নাকি কি রক্ষা করে ব্রিজটাকে এরকম। আমরা তো ওই চোখে দেখছি যে এখানে পিলারের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওই যাকে ওখানে দেবে কি না হুম হুম সে পুরো ব্রিজটাকে ধরে রাখবে, সে রক্ষা করে রাখবে বড় ব্রিজটাকে। আচ্ছা, এরা তো বড় বড় ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার থাকে, অনেক কিছু এরকম ইয়ে থাকে, তারা হ্যাঁ, মানে থাকে তো। বিজ্ঞানের জগতে এরকম থেকে তারা এরকম মানে ব্যাপারটাকে। যেমন আমি বলছি এই আসাম গুয়াহাটিতে এই রাজাগাঁওয়ে হুম হুম এখানে ছোট্ট একটা ব্রিজ তৈরি হয়েছে, ছোট একটা, মানে ব্রিজটা কতটা ছিল, হুম খুব বৃষ্টি হলে 12 থেকে 13 ফুট হবে লম্বায়, হুম হুম মানে এপার থেকে ওপার আর কি, কিছুক্ষণে ধর 1 মিনিট রাস্তা। হুম হুম তো ওই ব্রিজে যখন তৈরি হয়, ব্রিজ যখন তৈরি হয়, তো ওইখানে ডিলারটা কি করেছে, ওখানে কিছু দেয়নি, কিছু না দিয়ে সাধারণ বড় করে পিলার দিয়ে, ব্রিজ মোটা করে পিলার দিয়ে ওখানে ব্রিজ তৈরি করেছিল। হুম তখন পিলার দিয়েছে, সব ঠিকঠাক হয়ে গেছে, বেশ চলাফেরা করছে। হুট একদিন করে খবর আসে যে ব্রিজটা ভেঙে পড়ে গেছে, এবং সেই ইলেকট্রিকের রাতের স্বপ্ন দেখিয়েছে ব্রিজেই, মানে ব্রিজেই কথা বলছে যে আমাকে ধরে রাখবে তেমন কেউ এখানে নেই, আমাকে নতুন করে বানিয়ে এখানে কাউকে দিয়ে যা। কিন্তু তখন ব্রিজ সেই একটা কি করে আসাম, স্বপ্ন দেখাতে পারে? ব্রিজ তো একটা নর্মাল জড় বস্তু একটা পুরো মানে। হ্যাঁ সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে ব্যাপারটা তখন অন্য হয়ে যায়। তো যাই হোক, তখন উনি ওই রাজাগাঁওয়েরই একটা অনাথ একটা ছেলেকে, হুম অনাথ একটা ছেলেকে ওখানে তখন দিয়ে আসে, ব্রিজ যখন তৈরি করে হুম হুম তখন ব্রিজের মধ্যে ওকে ঢুকিয়ে দেয়। বাপরে! মানে তুমি বলছো যে বড় বড় যে বিশাল বড় বড় বিল্ডিং স্কাই স্ক্রেপার এগুলো তৈরি হয় তখন মানে এরকম করা হয়? বড় বড় শপিং মল যে হয়, হ্যাঁ হ্যাঁ
আমার তো দেখছি ওই মলটা ভিতর দেখি সুন্দর, কিন্তু যখন ওরা তৈরি করে কি না, হুম হুম। তুমি দেখলে তোমার যেন তোমার আত্মা তোমার শরীরটা আলাদা হয়ে যাবে। কারণ কি আমাদের সাথে আমার সেই সব পুজো পাঠ করে আসি, তো আমরা মানে দেখি আমাদেরই ভয় লাগে, তো তোমাদের স্বাভাবিক। কিন্তু আমাকে একটা কথা বলো, এখানে যারা সাইন্টিফিক ওয়েতে একটা জিনিস বা একটা বিল্ডিং বানাচ্ছে বা তোমার এরকম কি বলবো ব্রিজ বানাচ্ছে, সাইন্স ছাড়া কিন্তু ঠিক মানুষ চলতে পারবে। আগেকার সময় কি সায়েন্স ছিল বলো? সায়েন্স তো এসেছেই কয়েকশো বছর হয়েছে। এই হাওয়া, কার্বন ডাই অক্সাইড, এই হাওয়া যাবা যত কিছু আছে, কিন্তু এটা তো কিন্তু বিদ্যমান ছিল, মানুষ এটাকে আবিষ্কার করেছে। হয়তো হতে পারে এটা কোনো হায়ার লেভেল সায়েন্স যেটা এখনো মানুষ ওরকম পৌঁছতে পারেনি। ওটাই কথা। যেমন দেখো, মানুষ তো এটা বলতে পারছে যে হাওয়ার উপরে দেহটা নির্ভর, হুম ঠিক আছে, হুম। কিন্তু মানুষ কিন্তু ব্যাপারে এটাও বলছে সায়েন্টিস্টরা যে দেহের মধ্যে আত্মা রয়েছে, কিন্তু আত্মাকে কি ওখানে দেখাতে পেরেছে? না। এমন কিন্তু এখন কেউ নেই, কোনো সায়েন্টিস্ট নেই, কোনো মেশিন নেই যে আত্মাকে কেউ দেখিয়ে যাবে বা আত্মাকে ধরে বেঁধে রাখবে। হুম হ্যাঁ, কিন্তু আত্মাকে নানান জায়গায় দেখতে পাওয়া যায়, হুম হুম সে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হুম হুম আর এইসব জিনিস সায়েন্টিস্টের মানে হাতের নাগাল থেকে বাইরে। তো যাই হোক, যেটা বলছিলাম, হুম হুম। তো যখনই শুনলাম এরকম যে এতগুলো ছেলেকে ওখানে দেবে, তারপর 16-17টা ছেলেকে ওখানে দিয়ে দেবে, তা আমি না কদিন ধরে না আমি মানে একটু মানে বিরক্ত হয়ে গেছিলাম এইসব কাজ থেকে। হুম। যে আমি এইসব পুজো করে আসলাম এর সাথে গিয়ে, ঠিক আছে, সমস্যা তখনও কিন্তু শুরু হয়নি। বেশ 6 থেকে 7 মাস নর্মাল ভাবেই গেছে। হুম আমাদেরকে ওই বিরাট ফটো পাঠিয়েছে, ব্রিজের ফটো পাঠিয়েছে যে ব্রিজটা কি সুন্দর হয়েছে। হুম হুম। তখন আচ্ছা, আমাকে আমাকে ফোন একটা ছিল, কথা বলবে, মানে ওই যে পিলার গুলো রয়েছে ওটা কি 16খানা পিলার ছিল? 16খানা কি কটা অত আমার খেয়াল নেই, হুম। তবে কিন্তু ওই উনি বাচ্চাদের বলেছিল কি মানে পোতা হয়েছিল মানে মাটির তলায় ওই পিলার পোতা গুলো? না, বাচ্চাদেরকে কি করা হয়, বাচ্চাদেরকে বলি দিয়ে হুম। তারপর ওদেরকে পোতা হয়। মানে ওই ওখানে রয়েছে ব্রিজের নিচে তারা রয়েছে, তাদের বডি পাওয়া যাবে মানে রয়েছে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আর এই ছোট জন্য কি শিশু তো, লাগে? এখন হ্যাঁ তো হ্যাঁ। হয়তো সম্পূর্ণ ধরো গলে পচে, নরম হাড্ডি ধরো পুরো গলে পচে গেছে, হুম হুম কিন্তু কি ওখানে দেখা যাচ্ছে যারা ধরো শ্রেষ্ঠ তান্ত্রিক, যারা ধরো বোঝে, হুম 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 তারা ধরো এই জিনিসটা জানে যে বড় বড় ব্রিজ হোক, বড় বড় বিল্ডিং হোক, ওখানে কাউকে না কাউকে ওখানে বেঁধে রেখে দেয়। হুম হুম হুম। আচ্ছা, এর জন্য কি মানে কোনো বাচ্চা ছেলে দরকার, বাচ্চা মেয়ে, তাদের বয়স কত বা এরকম বাচ্চা কিছু? ছেলে বা মেয়ে এমনটা না, নিখুঁত দেহ লাগে, নিখুঁত দেহ। সে বাচ্চাই হতে হবে মানে ছোট? বাচ্চাও হতে পারে, বড়ও হতে পারে। আচ্ছা। কিন্তু একটা বয়স আছে তো, মানে বয়স বলতে কি ওই ধরো ওই 2 বছর বয়স থেকে নিয়ে হুম। 30 বছর বয়সের মধ্যে, কত বছর বয়সের মধ্যে, কত বছর? 2 থেকে নিয়ে হ্যাঁ, 25 বছরের বয়সের মধ্যে। 25 বছর বয়সের মধ্যে। হ্যাঁ, এখন তার উপরে যদি ওকে নিয়ে যায় তাহলে দেখবো কোনো দেহ নেবে না, তার শরীরে কিডনি নেবে, লিভার নেবে, পাকস্থল নেবে, চোখ নেবে, এগুলো নেবে, বাবা। কিন্তু তার মাথা বলো অন্য কিছু নিয়ে যাবে না। আচ্ছা, ওইগুলো নিয়ে পুঁতবে? হ্যাঁ, ওগুলোও পোতে, আচ্ছা। ওগুলো ছোটখাটো গুলোই পোতে, জায়গা জায়গা থেকে ছোটখাটো, কিন্তু অনেক ভারী কাম হবে এর উপর দিয়ে। হুম হুম হুম। আচ্ছা, এগুলো আমাকে একটা জিনিস বলবে, এগুলো কি হসপিটাল থেকে অনেক সময় মানে এই যাদের ওই তোমার ইয়ে হয় মানে ক্লেমেবল বডি নয়, মানে কেউ নেই, মর্গে রয়েছে, এরকম বডি অনেক সময় নিয়ে যাওয়া হয়? না না, ওই মৃতদেহ ওখানে চলবে না, মৃতদেহ থেকে কোনো অংশ ওখানে গিলে চলবে না। নিখুঁত দরকার এবং জ্যান্ত। আচ্ছা। নিখুঁত দরকার, এবং জ্যান্ত হতে হবে। এটা হ্যাঁ, বলিটা এমন হবে কোথায় তুমি দেওয়া হয়? জ্যান্তকে, এমন হতে পারে তুমি জ্যান্তকে নিয়ে তুমি মেরে ফেলে তারপর ওখানে দিলা, হুম। এটা হবে। কিন্তু মরে পড়ে যাচ্ছে সেটা তুমি দিবা, চলবে না। আচ্ছা, সেই উদ্দেশ্যে সেখানে বলি দিতে হবে। এটা বলিটা কোথায় দেওয়া হয় মানে? এটা ধরো যখন ওই পিলা যখন গাঁথনি হয় না, হুম হুম হুম। তখন কি করে, একজন ধরে মাথায়, একজন ধরে হাত পা ধরে, ওই তখনই এক কোপ দিয়ে দেহ মাথা আলাদা করে ওই পিলার যখন ওই ওই ইসের মধ্যে জায়গাতেই মানে যেখানে তৈরি হচ্ছে ওইখানেই? ওইখানে ওইখানে কেউ দেখতে পায় না মানে এরকম, মানে লোকচক্ষু আড়ালে একদম করে? রাতে, একদম রাতে হয়। মানে নিশ্চয়ই আর তাকে যখন মাদক দ্রব্য খাওয়ানো হয় যাতে আওয়াজ বা ওরকম না বুঝতে পারে। না না, ছোট ছোট বাচ্চা ছিল তো যখন এটা হয়েছে কি না, আমাকে বলেছে যে ওই 1.5 বছর 2 বছর এরকম বাচ্চা।
ইস, তো এখন তো ধরো বেশি না, এখন ধরো বাচ্চা কাচ্চা তো এখন বেশি চুরি তো হয় না, এখন ধরো বেশি ওই ওই যেগুলো অনাথ আশ্রম ওখান থেকে নিয়ে যায়। আচ্ছা। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলবে, এই যে বিদেশে এত হাই টেকনোলজি, ওদের হায়ার লেভেল টেকনোলজি, ওখানেও তো ব্রিজ এত কিছু তৈরি হচ্ছে, কিন্তু ওখানে তো এরকম ব্যাপার নেই। তুমি খোঁজ করে দেখো, ওখানেও আছে। ব্রিজটার নাম না আমার সঠিকভাবে মনে নেই, তোমাকে আমি পরে জানিয়ে দেবো ব্রিজটার নাম। হুম ওখানে যেন 1,000টা মানুষকে, ও তোমাকে বলছি যে আমাদের জলপাইগুড়ি যে বাঁধ আছে, হুম হুম হুম। জলপাইগুড়ি বাঁধ কোনো সময় না গুগলে সার্চ করে দেখবেন, জলপাইগুড়ি বাঁধ। আচ্ছা, নামই ওই জলপাইগুড়ি বাঁধে বাঁধ, যেন, আমি ঠিক জানি না। ওই জলপাইগুড়ি বাঁধে যেন 1,000 যেন 16 জোড়া, মানে 1,016টা বাচ্চাকে দিয়েছিল ওখানে। 1,016টা, এক দুটো না বা 100 বা 200 না, 1,016টা। এটা তার মানে নিশ্চয়ই সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন তারা জানে হ্যাঁ, এই ব্যাপারগুলো হয়। এরা তো যুক্ত আছেই, টাকাগুলো যে পাচ্ছে, একটা ছেলে ধরা বা যারা করে নিয়ে যাচ্ছে তারা একটা ছেলেকে নিয়ে যাবে, ওর বদলে 30-40 হাজার টাকা নেবে। এখন এত টাকা তো কোনো ডিলার দেবে না, এরা সরকার থেকেই দিচ্ছে। তো এই জিনিসগুলো কোনোভাবে বন্ধ করা বা মানে, সেইটা জিনিস হয়তো কোনো বন্ধ হবে না। হ্যাঁ, এখন যেন কেমন হচ্ছে, হুম এখন দেখা যাচ্ছে যে ধরো যেখানে যা 10 জনকে দরকার, হুম হুম। সেখানে একজন দিয়ে মিটমাট করে দিচ্ছে। এটা এখন হচ্ছে কিন্তু। আচ্ছা। আর আগেকার সময় এটা 10 জনকে 10 জন দরকার, 11 জন দেবে, 12 জন দেবে, হুম হুম হুম। তা আগে কম দিত না, কিন্তু এখন কম দিয়েও মিটমাট করছে। আমার দাদুর সঙ্গে, হুম হুম দাদামণির সাথে না, যে লোকটা এগুলো মানে যে বলে দিত, হুম হুম হুম। একদিন না ঝগড়া হয়েছিল খুব। আগে ঝগড়া কি বলে, টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছিল। আর আমার দাদামণিকে বলেছিল যে আপনি যদি আমাকে টাকা না দেন, তাহলে আমি সব কথা লিক করে দেবো, যে আপনি এরকম ছেলেগুলো এর মধ্যে আপনি নিজে হাতে দিয়েছেন। ঠিক আছে। হুম। এখন আমরা তো বুঝতে পারছে যে একে যখন সান্ত্বনা করা হয়, তাহলে তো এ তো সবাইকে বলে দেবে। কারণ রাতের বেলা না ওকে সেই পিলারের ওখানে ডেকেছিল। কোথায় ডেকেছিল, কোথায় ডেকেছিল? পিলার পিলার মানে যেখানে পিলারের গাঁথনি হবে, হুম 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 তখন পিলার তৈরি হবে, তার উপরে দেখবো ওই লোহার ফ্রেম তৈরি করে না, হুম 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 ওই ফ্রেমের মধ্যে তারপরে সিমেন্ট ঢেলে তারপরে ওটা তৈরি করে হুম পিলারটা। হুম হুম হুম। তো হ্যাঁ দেখেছিল আমার দামনি যে ঠিক আছে অমুক জায়গায় আসো, তোমাকে টাকা দিয়ে দেবো। আর সেই যে লোকটা বলে দেয় না, হুম হুম। উনি ছিল আদিবাসী আর প্রচন্ড দারু খেত। তখন দাদামণি বলে কি যে মানে পিলারের কাছে আসো, তোমাকে ওখানে টাকা দিয়ে দেবো। উনি যাচ্ছে, তখন দাদামণি কি করেছিল, ওনাকে ধাক্কা দিয়ে পিলারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, ঢুকিয়ে দিয়ে উপর থেকে সিমেন্ট ছেড়ে দিয়েছে। মানে এটা কাকে, আরেকবার আমি কথাটা ঠিক শুনলাম না মানে। আমার দাদামণির ওই সাইডে যে লোকটা বলে দিত, হুম 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 উনি আমার দাদামণিকে ফাঁসানোর জন্য বলেছিল যে আমার এত লাখ টাকা লাগবে, যদি আমাকে না দাও হুম হুম হুম। আমি লোককে বলবো তুমি ছেলেগুলো ধরে ধরে নিয়ে আসে, তুমি নিজে বলি দিয়ে তুমি এইসব কাজ করছো। এখন যতই লোকে জানুক যে এগুলো হয়, হুম 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 তথাপি যদি কেউ বলে সে তো আমার দাদামণি ছাড়বে থরি, ওনাকে মেরেই ফেলবে সবাইকে, মানে ওনাকে তো মেরেই আমাকে মেরে ফেলবে। হুম হুম হুম। উনি বাঁচার জন্য ওনাকে বলেছিল তুমি রাতের বেলায় ওই পিলারের ওখানে নিয়ে আসবা, তোমার যত টাকা লাগে তোমাকে সব দিয়ে দেবো। হুম 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 এখন উনি খায় দারু, হুম ওই হুম সেই লোকটা। হুম। এখন যখন প্লেয়ারের কাছে এসেছে, তখন দাদামণি ওনাকে ধাক্কা দিয়ে প্লেয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর পিলার কি যাইতেই পিলার, ধরো মাটির তলে যেন 52 ফুট মানে গভীর সে পিলার ঢুকানো, হুম হুম হুম। সেই নিচে পড়েছে, উপর থেকে সিমেন্টের বড় বড় ট্যাঙ্কার গুলো হয় না, হুম হুম। সেই দিয়েছে অন করে, ভিতরেই ওই সিমেন্টের চাপা খেয়ে শেষ, ভিতরেই এইভাবে গেছে। এমন বহু আছে বহু। এই ঘটনাটা বললে এটা কি মধ্যমগ্রামেরটাই মানে? মধ্যমা গ্রামে ঘটনা। এখন আগে তোমাকে যেটা বলছিলাম মূল কথা যেটা, হুম এখন 6 মাস পরে আমার যে জ্যাঠামশাই, হুম উনি আমাকে বলে কি যে এখান থেকে এই কাজ করেছি 6 মাস আগে, মনে আছে ওই ওখানে যে ওই বড় বড় রাম দাও, তারপরে কি কি পুজো করে আসলাম,
ব্রিজ হবে, বললাম হ্যাঁ মনে আছে। বলে ওখানে যেতে হবে আমাকে, ওখানে গিয়ে কিছু সমস্যা হচ্ছে ওখানে পাশে একটা বাড়িতে। বললাম যাও তাহলে। তো উনিই গেছে। উনি আমাকে বলে গিয়েছিলেন যে 3 দিনে ঘুরে চলে আসবো। এখন 7 দিন 10 দিন হয়ে যায়, উনি ঘুরে আসে না। আমি না ওনাকে ফোন করেছি, আমাদের ফোন দিয়ে ফোন করেছি। হুম। ফোন করলে উনি আমাকে বলে কি যে আমি আসবো কিনা কোনো গ্যারান্টি নেই। তখন আমি ভেবেছি তো মজাক করে বলেছে, হুম। এটা বলে ফোন রেখে দিয়েছে। এবার আমি ভাবলাম উনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, এখানে কথা বলতে পারছে না। আমি জানি যে ওনাকে আবার কে মারাবে, এমন তো কোনো জিনিস নেই যে ওনাকে ক্ষতি করবে। তো প্রায় 3 থেকে 4 দিন পরে যাদের বাড়ি গিয়েছিল উনি আর কি, ও বাড়ির লোক আমাকে মানে ওই আমার যে জ্যাঠামশাই ফোন দিয়ে আমাকে ফোন করে বলে যে এরকম উনি মারা গেছে। এখন যখনই ঘটনা শুনি ভাই যখন এই কথাটা শুনি মারা গেছে, মানে আমি না আর কিছু বলবো যে আমার মুখে কোনো মানে শব্দ বেরোচ্ছে না। কোন রকম দাদুকে কান্দতে কান্দতে বললাম দাদু এইসব দাদু তো আমার ওখানে শুনেই উনি ফিট পড়ে গেছেন কোন রকম। যখন আমি গিয়েছিলাম তখন ওনারা ফ্লাইটে নয় কিছু করে গিয়েছিল আর কি, খুব ইমার্জেন্সি করে গিয়েছিল। হুম। গিয়ে ওইখান থেকে লাশটা যখন বাড়িতে নিয়ে আসছে, তোমার নাকি বিশ্বাস করবা না, 18 জন খণ্ড হয়েছিল আমার সেই আমার ওই নাম কি, আমার জ্যাঠামশাই যে লাশটা হুম। 18টা খণ্ড ছিল। হাঁটুর থেকে আলাদা, কোমর থেকে আলাদা, আর কিভাবে গোপন হলো? অঙ্গ। এইটাই তো কোশ্চেন যে হলোটা কি করে। আমাকে বারবার করে বলছে জানিস, কতবার বারণ করেছি ওখানে যাস না, ওখানে গেলে ফিরে আসবি না, আচ্ছা, কিন্তু গেল। উনি ওখানে যেখানে ছিলেন আর কি, তো উনি কি যখন হয়তো রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন তার পরের দিন ওনাকে মৃত অবস্থায় এরকম ভাবে পাওয়া যায় নাকি? আহ, হ্যাঁ হ্যাঁ, মানে এখন আমার দাদু আমাকে যেটা বলেছিলেন যে 18 খণ্ড হয়েছে। হুম, আর আমাকে বললো ওখানে কতগুলো বাচ্চাকে দিছে বলতো। বললাম কেন 18টা। 18টা প্লাস তো একটা যে লোকটাকে, যে আদিবাসী লোকটাকে ইয়ে করা হয়েছিল, তাহলে তো 19টা হওয়ার কথা নাকি? ওনাকে নিয়ে 18? ওনাকে দিয়েছে, ওনার তো ওরকম না কোনো রকম এক কাজেই লাগবে না উনি। ও আচ্ছা, ওটা এমনি আর কি। হ্যাঁ ওনাকে তো মানে ওই সরানোর জন্য ওই বুদ্ধি করেছিল। আচ্ছা, তোমাকে আরেকটু থামাচ্ছি, যে এই হ্যাঁ হ্যাঁ এই যে এই জিনিসটা যে এরকম ইয়ে হলো যে আদিবাসী লোকটার, বা ওই ওনার যে 18 খণ্ড হলো, তো এটা কোনো খবরের কাগজে বা কোনো মিডিয়াতে বা এটা নিয়ে তো মানে হ্যাঁ, উথাল না পাথাল হয়ে যাওয়া? এগুলো তখন কিছু হবে না। তাহলে হলে সমস্যা, সামনেই এটা তো আসে না। তোমার ব্রিজে হয়নি, এটা তোমারটা ব্রিজে হয়নি, এটা হয়েছিল ওনাদের বাড়িতে। হ্যাঁ, না আমি যে ব্রিজেরটা বলছি, মানে তোমার যে ওই ধাক্কা মেরে যখন ওই ফেলা হলো, তো উনিও তো ওখানে মারা গেলেন, তো সেই জিনিসটা। খবর কাগজে আসবে কি করে তুমি আমাকে বোঝাও। কাস্টমার যখন প্লেয়ারের তলে দিল, হুম। এখন যারা রিপোর্টার ওরাও কিন্তু জানে যে এই সব জায়গায় পিলারের মধ্যে এইসব জিনিস দরকার হয় বা লাগে। আর সে অন্ধকার রাতে দোকানে ছিল না কেউ, একমাত্র ওই সিমেন্টের গাড়ি, আমার দাদা উনি আর ওই লোকটা। এই হচ্ছে ব্যাপার, এমন এমন তো বহু হয় বহু। সিরিজ আমার তোমার জন্য গায়ে কাটা দিচ্ছে, মানে তুমি যখন তোমাকে আমার যেন ভিডিও ছিল, তোমার আমার যেন ভিডিও ছিল আমার ফোনে, মানে কাটছে কি না আমার সাথে যে কাটছে আমার যেন সেই ভিডিও ছিল আমার কাছে, কিন্তু জানো কি আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমার ফোন অনেকে অনেক সময় চেক করে, অনেকে নেয়, অনেকে দেখে। কাটতে যেন গিয়ে মানে ভয় পায় বুঝলাম না, কাটতে গিয়ে বলতে? মানুষকে শুইয়ে রেখে যে কাটছে, যে দাও দিয়ে যে কাটছে না, কোপ দিচ্ছে, এইসব ভিডিও আমার ছিল, আমার ফোনে ছিল। মানে তোমাদের কিছু করার নেই, তোমাদের হাত পা বাঁধা তখন? এটাই কথা। এখন ধরো তোমাকে তো আমি বলছি কারণ কি মানে আমার তো কোনো বাধা নেই বলতে। এগুলো জিনিস কিন্তু অনেক তান্ত্রিকই জানে, আর অনেক তান্ত্রিকই করে আসে, এইসব জিনিস অনেকেই করে, কিন্তু ইভেন কেউ বলে অনেক না কেন। মানুষও জানেন যে এরকম জিনিস হয়, মানে এটা। হ্যাঁ, এইটি আমাদের ভারতবর্ষ বলো, যেখানে বড় বড় ব্রিজ হয় সেখানকার 80% মানুষই জানে আচ্ছা, আমি যে এইসব আরেকটা জিনিস জিনিস, হয়। মানে যে হাওড়া ব্রিজ যেখানে রয়েছে তার নিচে ওখানে ঘাট রয়েছে, আমি ভুল হতে পারি, জগন্নাথ ঘাট না কি যেন,
আমি মানে খুব ফেমাস আর কি তো ওখানে এরকম অনেক সময় দেখা যায় মানুষকে এরকম বাঁচাও বা এরকম। তো ঠিক ওই ব্রিজের নিচের অংশে আমি অনেক ঘটনা শুনেছি, ইভেন আমার চেনা পরিচিতের এই মধ্যেও। ফারাক্কাবাদ, এতে আমার শুনে আসছে কি এই ফারাক্কাবাদ দোলে, হুম হুম। ঠিক আছে, অনেকে বলেছে যে ফারাক্কাবাদ দোলে, এটা এখন ধরো দুলছে কি করে, এ কোশ্চেন আছে না এখানে একটা, যে ফারাক্কাবাদ দুলছেটা কি করে। আচ্ছা আমি ঠিক জানি না ফারাক্কাবাদের মাঝে কি পিলার আছে, তাহলে তো দোলার কথা না। যেমন হাওড়া ব্রিজ ক্যান্টিলিভার ব্রিজ, মানে মাঝে কোনো পিলার ওরকম নেই, তো ওটা হালকা ফুলকা একটুখানি নড়ে, দোলে ঠিক না, মানে গাড়ি টাড়ি গেলে একটু ভাইব্রেশন হয়। ভাইব্রেশন না, যারা যায় তারাই বলে যে ওটা দোলে। এখন দোলেতে এটার রহস্য আমার কাছে আছে, এটা দোলে কি জন্যে, হুম হ্যাঁ, বা কবে থেকে এটা এমন দোলার সৃষ্টি হলো বা শুরু হয়েছে, হুম হুম। তো দেখো ওটা বলতে গেলে আবার এটা আবার তখন ভুলে যাবো। হ্যাঁ না, ওটা পরে কখনো শুনবো তো এটা। এটা বলছিলাম, হ্যাঁ, এই দেখো ভুলে গেলাম টপিকটা। মানে 18টা খণ্ড যে ইয়ে হয়েছিল যে। হ্যাঁ, 18টা খণ্ড যে হয়েছিল, হুম এখন তো কিছু করার নেই। আর আমাদের তো বাড়িতে প্রথা আছেই হুম যে আমাদের মস্তক কোনো সময় দাহ করা হয় না। হ্যাঁ, তো যাই হোক, আমার দাদু কি করলো, মস্তকটা বা আমার ওই যে জ্যাঠামশাইয়ের মাথাটা রেখে হুম। তাকে সম্পূর্ণ দাহ করা হলো। মানে মাথা আমার কেটে আলাদা করা হয়েছিল? মাথা তো আলাদাই ছিল। আচ্ছা, ওই 18টা খণ্ডের মধ্যে। হ্যাঁ, মাথা তো আলাদাই ছিল, ওটা রেখে দিয়েছে ওই মাটির তলে লবণ দিয়ে। হুম 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 লবণ দিয়ে শ্মশানের ছাই, মানে মাটি ছিল, কবরের মাটি ছিল, হুম হুম যেগুলো দিয়ে দরকার হয় সেগুলো দিয়ে ঢেকে রেখেছিল, মানে 1 মাস পর ওটা তুলতে হয় আর কি। হুম হুম। যাই হোক, তখন আমার এক পিসা মশাই, উনি আমাকে বললো যে বাবা ওখানে তো তোর জ্যাঠামশাই তো মারা গেছে, ওখানে আবার আমার এখন ডাক পড়ছে রে, আমাকে এখন যেতে হবে। ওখানে গিয়ে ওখানে এই বাড়িতে সমস্যা হচ্ছে খুব, ওখানে গিয়ে কাজ করে আসতে হবে, বাড়িতে বেরিয়ে দিতে হবে, বাড়িতে বলে অনেক সমস্যা হচ্ছে। এখন উনি কিন্তু রাতে আমাকে ফোন করে বলেছিল এটা, আর আমার কাকাজি আমার পিছনে থাকতেন তো কামাখ্যায়। আচ্ছা। উনি কামাখ্যায় তখন ওই পুজো পাঠ করতেন আর কি। হুম হুম উনি অত ওপেন ভাবে থাকতেন, উনি একটু মানে গোপন ভাবেই থাকতো। হুম হুম। উনি সাধারণ শিষ্যরা আছে তাদেরকে নিয়ে উনি থাকতো, উনি বেশি একটা ঘোরাফেরা বা ওই লোকজন মানে থাকতো না। আচ্ছা। সারাদিন উনি সাধনার মধ্যে লীন থাকতেন। হুম তখন আমাকে যে এটা ফোন করে বলেছে তো রাতেবেলায়, হুম হুম। সকাল আপনার শিষ্যরা আমাকে ফোন করে বলে যে এরকম এরকম উনি মারা গেছে, ওনারও 18 খণ্ড হয়ে গেছে সেম। এখন যখন শুনলাম না এটা, আমার না একটা ভয় ধরে গেছে। আচ্ছা, ওনারা কি একই জায়গায় থাকছিলেন, মানে ওখানে গিয়ে একই জায়গায়? বুঝলাম না। মানে ওনারা গিয়ে ওখানে কি একই জায়গায়, মধ্যমগ্রামে একই জায়গায় থাকছিলেন? উনি শুধু আমাকে বলেছিলেন যে ওখানে যেতে হবে, আচ্ছা মানে আজকে রাতে বলে ফোনটা রেখেছে, পরশুদিন ট্রেনে যাবে। আচ্ছা। আর সকাল হয়েছে, সকালে ওনার শিষ্যরা ফোন করে আমাকে বলে এরকম মারা গেছে উনি, এরকম 18 খণ্ড হয়ে গেছে। তখন আমার দাদু মানে এত ভয় পেয়ে, যে এখন দাদু আমাকে বলেছে এখন এখন তৃতীয় আমি রে, আমাকে বলছে তুইও বাঁচবি না, তোকেও ওরা শেষ করবে। তো আমি না খালি বুঝতে পারছি না মানে ওরা কারা। এখন আমি ভাবলাম যে আমরা তো পুজো পাঠ করে এসেছি, আমরা তো জানি যখন এত বড় বাচ্চাকে দিবে, তো এখন যে ডিলারটা এগুলো বলি ফুলে দিচ্ছে উনি কি মারছে নাকি। তখন আমরা মানে গভীরভাবে বুঝতে পারিনি আমি ব্যাপারটা কি। হুম। পরে আমার দাদু আমাকে বললেন যে ওখানে যে 18টা বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছিল না বলি, বললাম হ্যাঁ, ওই 18টা বাচ্চাই 18টা খণ্ড করছে, ওরাই মারছে। আচ্ছা, তুমি তো কি যাই জানো হোক, যে 18টা বাচ্চা যে ছিল তাদের বয়স কেমন ছিল, বা তুমি জানো সেটা না? আমাকে আমার দাদু যেটা বলেছিল ওই 1.5-2 বছর বা 2.5 বছর এমন ছিল, তার বেশি কেউ ছিল না। আচ্ছা, তারা কি মানে ওই বয়সে এই আত্মার মানে যা লেভেল, মানে ওইটুকু বয়সে তারা কি প্রতিশোধী হতে পারে, মানে ওই ওই ওইটুকু ওরে বাবা কি বাচ্চারা বলো, বেশি বড় হয়? বড় যেগুলো আছে ওগুলো না ওদের সামনে হার মেনে যাবে। ওরা যেমন এতটা ধরো বোঝে একটা মানে যে বাচ্চা, ওদেরকে মারা হয়েছে, প্রতিশোধী ব্যাপার এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো একটা বাচ্চা যখন তুমি মারবা না তখন তো কিছু হবে না, কিন্তু যখন তার ধরো ওই সদ্গতি হবে না, হুম 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 যখন সে ধরো ক্ষুধার্ত থাকবে, যখন সে কিছু খেতে পারবে না, যখন সে ধরো ওখানে ধরো কান্নাকাটি শুরু করবে, হুম হুম।
তখন যে কি দৃশ্য হয় না, তুমি একদম তোমাকে না দেখলে তো বুঝতে পারবে না। তো যাই হোক, ধরো এখন আমার দাদু না খুব ভয় পাচ্ছে, উনি তো মরবে উনি জানে, উনি আমাকে না ভয় পাচ্ছে যে আমাদের ঘরানার মধ্যে এখন আমি একমাত্র আছি। তো এখন আমার কিছু হয়ে গেলে তো বাড়ির সবাই শেষ। দেখা যাচ্ছে আমি যে মারা যাই, আমার মা, বাবা, জ্যাঠামশাই, দাদা, জ্যাঠামশাই আগে চলে গেছে, কাকা, জ্যাঠার দুই ছেলে, মানে আমাদের যে গোষ্ঠী আছে গোষ্ঠী সবাই ওই স্টক করেই মারা যাবে যখন শুনবে যে অমুক মারা গেছে। তখন যাই হোক, আমি তো ভয়ে ভয়ে ছিলাম দাদুকে নিয়ে, আর দাদু ভয়ে ভয়ে আছে আমাকে নিয়ে। যেটা ভয় করেছি ওটাই হয়েছে, কিন্তু কি 1 মাস সময় লেগেছিল দাদুকে মারতে। দাদু দেখি চুপচাপ থাকে, বেশিক্ষণ কথা বলে না, ওই কোন রকম অল্প অল্প খেয়ে ঘুমিয়ে পড়বে। শরীর উনি দিয়ে বুঝতে শুকিয়ে যায়। পারছিলেন তো, যেহেতু সিদ্ধ পুরুষ বা যাই হোক, মানে উনি বুঝতে পারছিলেন যে এরকম হতে চলেছে। হ্যাঁ, তো আর উনি যেন মানে উনি এমন একটা মানুষ ছিলেন হুম। যে যে কোনো মানুষকে দেখে উনি বলে দিতে পারবে যে তুমি কদিন বাঁচবা। ওনার তন্ত্র সাধনে উনি এতটাই সিদ্ধি লাভ করেছিলেন, তুমি যে কোনো মানুষকে দেখে উনি যে ডেট বলবে যে হ্যাঁ তুমি অমুক দিন তোমার দেহ থেকে তোমার প্রাণ ছেড়ে চলে যাবে, সেম ওই ডেটেই ওই টাইমেই তোমাকে মরতে হবে। তো যাই হোক, উনি একবার যেন আমার এই মৃত্যুদের দেখেছিল, মানে কুষ্টি করতে করতে কি মনে হলো আমার কুষ্টি করছে। এখন আমার ওই মৃত্যুর বয়স দেখে না উনি ভয় পেয়ে গিয়েছিল। যেমন কিন্তু সময় তো বলে যায়নি বা ডেট বলে যায়নি কাউকে যে কবে মরবো বা কি ভালো মন্দ, হুম। কিন্তু উনি তারপরে না আমার ওই প্রাণের জন্য, মানে আমার জীবনের জন্য উনি যজ্ঞ করেছিল, 21 দিন ধরে যজ্ঞ করেছিল। আচ্ছা, উনি ওই ফাঁড়াটা কি ওনার ওপর নিয়ে নিয়েছিলেন? না না, তেমন তেমন কিছু হয়নি। আচ্ছা। তো যাই হোক, তো প্রায় এমন করে অনেকদিন গেল, দেখছি উনি কম খাওয়া দাওয়া করছে, চুপচাপ থাকে সারাদিন। ওই ওনার ওই যে কমল বীজের মালা যেটা আমরা জপ করে থাকি, হুম। হ্যাঁ এইসব মন্ত্র জপ করে সে মালা নিয়ে পড়ে থাকে, দিনভর জপ করে। এখন হুট করে রাত্রেবেলা একদিন বলে কি, দাদু রে আমি তো ভীষণ বাঁচবো না, বলে না উনি না কেঁদে ফেললো। আর ধরো আমার না ব্যাপারটা কি, তুমি কান্না করবো তো আমার সামনে, হুম। আমার ধর দুঃখ হবে কিন্তু অতটা হবে না। এখন দেখা যাচ্ছে কোনো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা যে কান্না করেন আমি যেন থাকতে পারি না। আমাদের দেখা যাচ্ছে আমার সে কিছু হয় না, আমার সাথে কার কোনো রিলেশন নেই, কিন্তু না আমারও চোখে জল চলে আসবে। তারপরে আমার নিজের দাদু এখন কান্না করছে না, আমিও ওই কেঁদে ফেলছি না কান্না দেখে। এখন উনি আমার কান্না সহ্য করতে না পেরে চুপ হয়ে গেছে। এখন এক রাতেই উনি বলে যে ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা। এখন আমার বাবা সেই কোন কোন জায়গা থেকে জোগাড় করে সারাদিন সেই মাছ জোগাড় করে 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 উনি যেমন মাছ খেতে চায় তেমন ওই সেই ইলিশ মাছ, কচ্ছপ, তারপরে ওই কচি পাঁঠার মাংস, মানে আমি যা যা ভালো পাই আর কি, সব নিয়ে রাতে রান্না হয়েছে। আমি বাড়িতে তো রান্না হয় না, পাশে রান্না হয়, আমিষ তো পাশে রান্না হয়, পাশে তো বাড়ি আছে ওখানে রান্না হয়। উনি ওখানে গিয়ে পেয়ে স্নান টান করে বাড়িতে শুয়ে থাকে। এখন বেশ খুব আনন্দ ফুর্তি করে পেয়েছে, পেয়ে এসে স্নান টান করে বাড়ি এসে শুয়েছে। এখন যখন সকালে এখন যখন দেখি উনি দরজা খুলছে না, আমি বুঝে গেছি যে ইনি আর নেই, ইনি আর নেই। আমি তো এই গেটের মানে দরজার পাশে পড়েই সে হাউমাউ করে কান্না। দাদু আমাকে বলে গেল আমি বাঁচবো না, উনি এখন মারা গেছে। আমার বাবা এসে আমার কান্না দেখে বলে, ধুর উল্টো পাল্টা কথা বলিস না। এখন দরজা খুলছে না খুলছে না, ওনার মনে একটু ভয় হচ্ছে সত্যি কি তাই নাকি। যখন দরজা ভাঙা হলো কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে দেখে 18টা খণ্ড হয়ে পড়ে গেছে। 18টা খন্ড? হ্যাঁ, বাড়িতে না মানে মনে হচ্ছে মানে বজ্রপাত এসে পড়লো, এমন একটা পরিস্থিতি আমাদের বাড়িতে। মানে উনি এত বড় সিদ্ধ পুরুষ, উনিও কোনোভাবে সেটাকে আটকাতে পারেননি? উনি আর কিছু পারলো না, এখন সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছে বাড়িতে। মা তো বাবাকে কত উল্টো পাল্টা গালাগালি। হ্যাঁ, যে আমি বলেছিলাম একে এগুলো কাজ শিখাবো না, তোমার জন্য, তোমার গোষ্ঠীর সবার জন্য। তোমরা কি বলো যে না একমাত্র ছেলে আমার গোষ্ঠীর মধ্যে, একে শিখাতে হবে, বড় নাম করবে, এই করবে সেই করবে, এখন এও থাকবে না।
একে ওরা নিয়ে যাবে, একেও মেরে ফেলবে। এখন ধর আমার তো ধরো এইটুকু মন, এখন কিছু না একটা ডায়লগ বেরিয়েছিল না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় এর দায়ী কে নেবে? এবার আমার জন্য অবস্থা কোনো মনে হয়ে গিয়েছিল। আমি তাহলে ভাবছি আমার জ্যাঠামশাই চলে গেল, উনি একটা ভালো তান্ত্রিক ছিলেন, শুদ্ধ মহাত্মা ছিলেন, উনি চলে গেল। আমার পিসে মশাই, উনি অন্ধ ছিল কিন্তু উনি ত্রিকালদর্শী ছিলেন, উনি চলে গেলেন। আমার দাদু যিনি এমন মানুষ ছিলেন, উনি আমার একজন দাদু পালকিতে করে যেতেন, যেখানে যেতেন তার জন্য পালকি যেন কোনো মানুষ নিয়ে যেত না, পালকিতে কোনো মানে জিন ওনাকে উঠিয়ে নিয়ে যেত, জিন সম্পূর্ণ পালকি ধরে ওনাকে নিয়ে যাবে, এমন একটা ব্যাপার ছিল ওনার। মানে ওনার প্রোটেকশন বা সবকিছুর জন্য জিনদের ফিট করা ছিল আর কি। হ্যাঁ, উনি যেন কেমন ছিল দেখা যাচ্ছে আমাদের ওখানে না, হুম আমাদের ওখানে কিন্তু আমাদের কিন্তু অনেক জমি জায়গা আছে। হুম এখন ধরো দেখা যাচ্ছে যে সবার ধরো ধান কাটা হয়ে গেছে, হুম দেখা যাচ্ছে ঘন কালো মেঘ করেছে আকাশে, প্রচন্ড বৃষ্টি হবে। এখন ধান না কাটলে সব ধান জলে নিয়ে নষ্ট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না লোকে, গ্রামের লোক এসে বলছে কি দাদুকে, আমাদের নাম ছিল সুকুমার, তো বলছে হ্যাঁ রে সুকুমার, এত লাখ টাকা খরচ করে ধান দিয়ে লাগালি তো ধান তখন সব নষ্ট হয়ে যাবে রে। বলে কেন? বলে এখন দেখ কত কালো কালো মেঘ করছে, কাল বৈশাখী ঝড় হবে, তুই যদি এখনো ধান কাটা শুরু করিস তোর পরিবারের সবাইকে নিয়ে, হুম। তোর তো মানে এই তোর যা খেয়ে তোর 1% ধান তোর কাটা হবে না। বাড়িতে কিন্তু তখন আমরা কিন্তু থাকি 35 জন মানুষ, আমরা যদি সবাই মিলে নেমে পড়ি মাঠে না, হুম। তাও বলছে আমাদের ওই 2-3 ঘন্টার মধ্যে 1% ধান কাটা হবে না। আমাদের না এত বড় মাঠ ছিল, এখনো আছে। আমরা তো বললে কি ওর সাথে তো চিন্তা করতে হবে না, তোরা বাড়ি যা, তোরা বাড়ি গিয়ে তোদের ধান টান তোরা দেখ যা। এখন আমাদের খালি বলছে যে বৃষ্টি তো এখন হবে না, বৃষ্টি হবে রাত 2টোর পরে। আর আমার মধ্যে আমার চিন্তা হচ্ছে এত টাকা ধান, বাবা বলছে এত টাকা ধান কি হবে, কি করে কাটবো, কোনো জন পাচ্ছি না, কোনো লোক পাচ্ছি না, কি করে কাটবো। দাদু বলে কি অত বক বক না করে ঘুমিয়ে পড়। আমাদের 10:30, আমরা সব গেট দরজা পাট সব বন্ধ করে আমরা ঘুমিয়ে পড়েছি, তাহলে তো কারো ঘুম নেই। এখন প্রায় 1টা কি 1:30 বাজে, এমন টাইম আমার বাবা বাইরে বেরিয়ে চিল্লিয়ে উঠছে যে মা তাদের বাইরে এসো, মানে আমার ঠাকুমাকে ডাকছে। এখন বাইরে গিয়ে দেখি যত ধান ছিল, ধানের গাছ ছিল, গাছ মাঠের থেকে কেটে ধান ঝেড়ে ধানের ওই মানে খড়ের গোলা আলাদা করে তৈরি হয়েছে আর ধানের গোলা আলাদা করে তৈরি হয়েছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই ঘটনা। বৃষ্টি হতে কিন্তু এখন ধরো আধা ঘন্টা বাকি আছে, মানে 2টো বাজতে আধা ঘন্টা বাকি। আমার দাদু উঠেছে, চিল্লাহাল্লা দেখে উঠে একটা বিড়ি ধরিয়ে টানতে টানতে বলছে কি রে চিল্লাহাল্লা করছিস কেন, ঘুমিয়ে পড়, কত রাত হয়েছে। এখন বাবা বলছে এই ধান কি করে কাটলো? বলছে আরে যে কেটেছে কেটেছে, ঘন্টা ঘুমা। আমাদের শুয়ে পড়েছি, এতই ঝড় হোক বৃষ্টি হোক যা হচ্ছে, গ্রামের মানুষ ভেবেছে কি আমাদের মানে ক্ষেত তলিয়ে গেছে, বুঝলা। আসলে কিন্তু প্রচন্ড ঝড় হয়েছিল, পুরো ক্ষেতের উপরে জল চুই চুই দেখা যাচ্ছে। লোকে বলছে যে এদের ধানের গাছ পেরিয়ে জল হয়ে গেছে, সব ধান শেষ। লোকে জানে এসে আমাদের দুঃখ প্রকাশ করছে, যত যত লাখ টাকার ধান গাছ লাগালি সব শেষ। এখন আমাকে বলছে কি যে আমাদের বাড়িতে ঠিক করে চোখ ঘুরিয়ে দেখ। আমরা এরা দেখে বলছে ধানের গোলা এখানে, খেরের গোলা এখানে, কি হলো ব্যাপারটা, কি করে কাটা হলো, কে কাটলো? যাই হোক দাদাবাবু কিছু বলেনি। পরে আমাকে আমাদের ফ্যামিলির সবাইকে বলেছিলাম যে আমাকে যারা আসছে কি না ওরাই কেটে নিচ্ছে। তা আমরা জানতাম যে ওরা যেন 52 জোড়া ডিম ছিল, মানে 52 জোড়ার আন্ডারে যেন আরো বহুদিন কাজ করতো। 52 জোড়া মানে 104টা না 104টে? 104টা দিন, মানে মেন মেন দিন ছিল, তার মধ্যে একটা স্যামসা দিন আমার কাছে আছে। তোমাকে এগুলো আগে তোমাকে বলেছি। হুম। সর্বক্ষণ আমার সাথে ওই থাকে, সর্বক্ষণ যেখানে যাই না কেন, খাচ্ছি ঘুমাচ্ছি শুয়ে আছি, ওই তো আমার যেখানে যাই না কেন ওই থাকে আমার সাথে। এখন যাই হোক, তো উনি কিন্তু এমন একজন ছিল, কিন্তু দেখো উনিও রেহাই পায়নি, উনিও মারা গেল শেষে। মানে ওই জিনগুলো ওনাকেও প্রোটেক্ট করতে পারেনি? পারেনি।
এত পাওয়ারফুল? এখন হ্যাঁ, এখন এখন পাওয়ারফুল জানো কেন? শোনো তোমাকে বলছি। ওই যে 18টা যে বাচ্চা ছিল, 18 বাচ্চা কিন্তু ব্রাহ্মণ সন্তান ছিল, 18 জনই। মানে নিয়তি যে কেমন একটা বিচার করেছে আমাদের প্রতি। 18 জন সন্তানের কিন্তু ছিল ব্রাহ্মণ সন্তান, এটা পরে জানতে পারি। হুম। এখন আমার মধ্যে কিন্তু তখন শুনে একটা আমার সাহসও আছে, ভয়ও আছে। সাহসটা কি যে না, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার ভয়টা কেমন যে না না, এত বড় বড় তান্ত্রিকরা মরে গেল, আমি তো কোনকার চুনোপুটি। এখন তো মেন ঘটনা হচ্ছে রাতে যখন দাদুর মাথাটা রেখে আমরা দাহটাও করে আসছি। আচ্ছা, আরেকবার আমি থামাচ্ছি, সরি। তোমার হ্যাঁ, দাদু যখন ওরকম খন্ড হয়ে গেছে, যে যা দাহ কার্য বা ডেথ সার্টিফিকেটে এগুলো কিভাবে হলো, এই জিনিসগুলো কিভাবে হলো? কারণ ওখানে তো ডাক্তার ওরকম ভাবে লিখবে না, কারণ এটা অ্যাবনর্মাল ডেথ। না না দেখো, এই আমরা যখন না মানে ব্যাপারগুলো আলাদা, তুমি যদি না যাও তুমি বুঝতে পারবা না। আমাদের যে গ্রাম, হুম। বা আমরা যেখানে বসবাস করি, ওখানে পুলিশ বলো ডাক্তার বলো তখনই ঢুকতে পারবে যখন আমাদের ইচ্ছা হবে। তাছাড়া কোনো পুলিশ বা ডাক্তারের ক্ষমতা নেই যে ওনারা এসে দাদাগিরি দেখাবে। তোমাদের গ্রামের নামটা কি জানো? এটা হচ্ছে মেন স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। কথাটা ঠিক ওখান এলো না, থেকে আরেকবার বলবে? কিষানগঞ্জ। কিষানগঞ্জ শিলিগুড়িতে পড়ে? হ্যাঁ, শিলিগুড়ি মানে কিষানগঞ্জ যদি এখান থেকে যাই, হুম হুম। প্রথমে কিষানগঞ্জ, তারপরে তোমার ওই শিলিগুড়ি। তুমি কোথা থেকেও যাও, প্রথমে কিষানগঞ্জ, তারপর তোমার শিলিগুড়ি। হুম হুম। তা কিষানগঞ্জ স্টেশনে নেমে ওখানে দেখো পাওয়ার টোটো। যদি ভাড়া করে যাও তাহলে নেবে 100 টাকা, আর ছোটা গাড়িতে যাও তাহলে নেবে সব কুল মিলে 25 টাকা। হুম। ওই স্টেশন থেকে অটো স্ট্যান্ড নেবে 10 টাকা, হুম। ওখান থেকে 15 টাকা নেবে শান্তিনগর, দেখুন আমাদের গ্রাম শান্তিনগর। আচ্ছা। হ্যাঁ, তো এখন যাই হোক, তো ওখানে তো এখন দাহ কার্য কি করে হয়, তো মস্তক রাখা হচ্ছে তো, কারণ মস্তকের বিপরীতে কোনো কুমড়ো, লাউ বা বেল দেওয়া হয়, বুঝেছো? কুমড়ো, লাউ বা বেল হুম মস্তকের বিপরীতে। হুম। এখন ওই খণ্ড বিঠঙ্গ সব ধরো ওই নিয়ে ওই চিতার উপচিয়া বলছে, ওই ধরো ওই বাঁশের যে খাট তৈরি করা হয়, হুম হুম। যাকে বলা হয় কি শেষ বিছানা যাকে বলা হয়, তার উপরে ওই সাজিয়ে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য শ্মশানে। হুম। নিয়ে গিয়ে ওখানে কারো থাকে ওনার শরীরের ভিতরে বাত থাকে। বাত বলতে কি, এই তান্ত্রিকরা নিজে যে জিন, একটা জিনের বিপরীতে শরীরে কিন্তু বাদ রেখে দেয়, মানে জিনের নামে শরীরে কিন্তু একটা মানে গিট তৈরি করে, গিট। কারণ গিট গুলো তখন কাটতে হয়। গিট? গিট গুলো কিন্তু, হ্যাঁ, কারণ গিট গুলো কিন্তু রশিদ থাকে না, গিট থাকে নার্ভের গিট। আচ্ছা, মানে যে চক্রগুলো রয়েছে আমাদের ওই গিট নাকি? হ্যাঁ, সেই গিটই। আচ্ছা, ওটা কেন করা থাকে বললে? ও ধরো জিন থেকে বন্দি করে রাখে না, হুম হুম হুম। ওই জিনকে বাঁধানোর জন্য সেই গিট তৈরি করে রাখে। আচ্ছা। এখন সেই গিট তুমি না কাটো হুম হুম। বা না ভাঙো তাহলে তোমার ওই দেহ বা ওই তোমার ওই লাশটা তোমার জ্বলতেই থাকবে, ওটা সেই সারা হবে না, তো ছাই হবে না। হ্যাঁ, পুড়বে না। আচ্ছা। হ্যাঁ, তো ওখানে ওগুলো কেটে কুটে সব কিছু যারা জানে সব ছেড়ে দিয়ে। মানে মন্ত্র শক্তির মাধ্যমে সেটাকে কাটানো হয়? হ্যাঁ, আচ্ছা। মানে ওখানেও একটা যে বিকট এক দৃশ্য তৈরি হয়। যাই হোক, এই করার পরে ওনাকে দাহটাও করা হলো, বাস ওখানে শেষ। বাকি তারপর তো ধরো ওই গ্রামীণ ডেকে ওনাদের খাওয়াতে হয়, এবং যেগুলো নিয়ম আরো বাকি বাদ আছে। হুম তো এখন প্রায় 10 দিন 15 দিন 1 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার না শরীরে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। কিন্তু হুম হুম। আমি তো ভয়ও পাচ্ছি না যে আমাকে কিছু মারবে বা কিছু ভালো মন্দ হবে, যা হবে দেখা যাবে। আগে আমি আগে থাকতাম মা বাবার সঙ্গে, কিন্তু এগুলো ঘটনার পরে হুম। আমি একা একা থাকা শুরু করেছি। কেন? যে আমি চাই না যে আমার 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 প্রাণের সাথে অন্য কোনো প্রাণ দেখা আমি চাই না। আমি ভেবেছি কি, যদি মা বাবার সাথে ঘুমিয়ে থাকি তাহলে আমাকে মারতে আসলো, আমার আগে আমার মা আমাকে মেরে দিলাম। এই কারণে আমি তখন একা থাকা শুরু করি। ঠাকুর ঘরে তখন আমি একা থাকতাম। গেল বহুদিন হয়ে যায়, কি যায় না এই করতে করতে 1টা বছর পার হয়ে গেল, কি করে বুঝতে পারলাম না আমি।
হুম। এখন হুট করে একদিন ফোন আসলো, নাম উঠলো কি অমল শেঠ, মানে যে আর কি ডিলারটা, ওনার নাম আর কি অমল। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি। এখানে যে হ্যাঁ তুমি নামটা বলছো সেটা কি আমি কি মিউট করে দেবো? নামটা কি বলা যাবে, মানে শোনানো যাবে সবাইকে? হ্যাঁ, শোনাতেও পারো, কোনো আর সমস্যা নেই। এখন আর উনি তো মারা গেছে, উনি শোনালে এখন কি হবে? ও, উনিও মারা গেছেন? উনি কই বাবু, উনি কবে মারা গেছে? উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, রেল অ্যাক্সিডেন্টে। আমি নিজে পার্সোনালি শুনেছি যে এই টাইপের কাজ যারা করে না তারা মৃত্যুটা না খুব একটা স্বাভাবিক হয় না। হ্যাঁ, এটা ইভেন ঠিকই। আমি এখানেও মাঝখানে আরেকবার বলছি, তুমি যখন ঘটনাটা শুরু করছো, যখন মধ্যমগ্রাম বললে, আমার না ভেতর ভেতর কেউ যেন একটা বলে দিল, কারণ মধ্যমগ্রামে পাশেই, তুমি যেখানে ব্রিজটা তৈরি হয়েছে সামনেই খানিকটা এগিয়ে আমার মামার বাড়ি। তো যাই হোক, তো আমাকে কেউ যেন বলে দিল যে মধ্যমগ্রামের ঘটনা মানে অন্য ঘটনা কোনো হতে পারতো, কিন্তু কেউ যেন আমাকে বলে দিল ব্রিজের ঘটনা এবং ব্রিজের পিলার বা এই ওরিয়েন্টেড ঘটনাটা। কিভাবে যে কেউ এটা বলে দিল আমি নিজেও বুঝলাম না। তারপরে তো তুমি বললে, হ্যাঁ। যাই হোক, হ্যাঁ, তুমি যেটা বলছিলে। কিছুর সাথে ব্যাপার আছে, সবাই বুঝলাম না না, কি জানলেও আমি বললে? বুঝতে পারি। আর তোমার মধ্যেও একটা ব্যাপার আছে। ব্যাপার আমি জানি না, কিন্তু মানে কেউ, কি বলবো মানে, যাই হোক, হ্যাঁ, তুমি কি বলছিলে তো বলো। যেটা বলছিলাম, তো এখন ওই সেটে ফোন করেছে আমার ফোনে। হুম হুম ফোন করে বলছে, বাবা একটা কথা ছিল। হুম সেরকম দেখেন, আমি কিন্তু মধ্যমগ্রাম আসতে পারবো না। উনি খালি বলছে কথা ছিল, আমি আমি জানি যে উনি এখন ওখানে ডাকবে আমাকে। হুম এবার দেখেন, আমি কিন্তু ওখানে আসতে পারবো না। এখন বাবা অমন করো না, বাড়িতে ইনারা খুব টেনশনে আছে, সমস্যা আছে, রাতে কেউ ঘুমতে পারে না, খেতে পারে না, তোমাকে আসতেই হবে। হুম এই বলতে বলতে আমার বাবার ফোন পেতে তখন কয়েক হাজার টাকা পাঠিয়ে দিয়েছে। ফোন পেতে না ব্যাংকে হয়তো পাঠিয়েছিল, অতটা আমার খেয়াল নেই। হুম তো এখন যখন সব পাঠিয়ে দিয়েছে, টিকিট টিকিট পাঠিয়ে দিয়েছে, এখন যেতে হবেই। হুম ওই ফার্স্ট আমি তখন একা বেরিয়ে গেলাম। তো এখন বেরিয়ে গেলাম, আমি যখন যেখানে যাই, বলছিলাম পটল হুম 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 6-7 ধরে আমার সাথেই আছে, হুম ওকে নিয়ে যেতাম। তখন ওখানে ওকে নিয়ে নিই আমি, যে মরলে আমি একা মরবো। এখন বেশ নিয়ে তো আমি চলে তো গেলাম একা একা। এখন গিয়ে দেখি, মানে বাড়িটা কিন্তু বেশ সুন্দর, মানে ওই ডিলারের খুবই বাড়ি? সুন্দর বাড়িটা। হ্যাঁ, বাড়িটা বেশ সুন্দর। হুম যে তখন তো একতলা ছিল, এখন বড় হয়েছে কিনা জানি না, এখন আবার বড় 2-3 তলা করছে কিনা জানি না। হুম বাড়িতে 2 ছেলে, এবার আমি নামটা লিক করবো না। হুম এর 2 ছেলে, দুজনের বিবাহিত। বাড়ির যে বাপটা উনি বয়স্ক, ওনার মুদিখানার দোকান ছিল। এক ছেলে হয়তো মুদিখানার দোকানে থাকে, আর এক ছেলে হয়তো অন্য কোনো ব্যবসা আছে। সব মধ্যমগ্রামে? মধ্যম গ্রামে। আচ্ছা। আর ওনার যে ছেলে 2 বৌমা, হুম হুম একজন হয়তো হাউস ওয়াইফ, আর একজন হয়তো টিচার কোনো, এই অন্য ফ্যামিলি। হুম হুম ফ্যামিলি বাড়িতে কোনো সন্তান আদি হচ্ছে না। আচ্ছা। এখন গেলাম, এখন আমি পাড়া দিয়েছি বাড়িতে, এখন বুঝেই গেছি যে কিছু একটা ব্যাপার আছে এই বাড়িতে। হুম হুম এখন এখানে যাই, আমি ধর চপ্পল টপ্পল খুব কম পরি, খুবই কম, আমি খরম টরম বেশি পরি। হুম হুম এখন কি হয়েছে, বাড়ির না মানে বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে, মানে ভিতরে ঢুকছি না আমি। হুম হ্যাঁ, কোনো রকম গেটের মধ্যে একটা পা রেখে আমি এবার পিছন দিয়ে চলে আসছি, আমি যে ঢুকিনি। আমি বললাম কি যে কতগুলো কলা পাতা নিয়ে আসেন। কলা পাতা নিয়ে আসলো। এখন বললাম যে কলে জল দিয়ে কলা পাতাগুলো ধুয়ে গেটের থেকে নিয়ে যে রুমে আমাকে থাকতে দেবেন, সেই রুমের মধ্যে কলা পাতাগুলো বিছিয়ে রাখেন। কি বুঝতে পারলাম না, কথাটা কি বললে? কলা পাতা ধুয়ে? কলা পাতাগুলো হুম কলের জলে ধুয়ে হুম হুম এই যে গেটের থেকে, মেন গেটের থেকে নিয়ে হুম হুম আমাকে যে রুমে থাকতে দেবেন সে রুমে অব্দি হুম হুম। পুরো বিছিয়ে দেন। আচ্ছা। এখন বেশ ওরকম 20টা-30টা মতো পাতার দরকার পড়েছিল। হুম হুম পাশেই ক্ষেত ছিল, সমস্যা হয়নি। হুম হুম তো উনি নিয়ে এসে বিছিয়ে দিয়েছে। তো এখন বেশ বললাম কি, পাতার উপর দিয়ে কিন্তু অন্য কেউ হাঁটবেন না, আচ্ছা। যে কদিন আমি থাকবো।
ঠিক আছে, আমি যা আশা করতাম ওর উপর দিয়ে। এখন আমি তো বাড়িতে বেরোতাম না, আমি ওই সীমানার মধ্যেই থাকতাম। হুম। এখন বেশ 2-3 দিন পার হলো, তারপরে শনিবার ডেট আসলো। হুম। আসলে বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। প্রথম তো সবার গা বেঁধে দিলাম। হুম। হুম। গা বেঁধে দিয়ে এখন বাড়িতে বাঁধতে পারছে না, বুঝতে পারছি ওই বাড়িতেই না হুম। সেই 18 জনের আত্মা এবার কিন্তু আটক করেছিল। আরেকবার বলো কথাটা। ওই যে 18টা বাচ্চাকে বলি দেওয়া হয়েছিল, তাদের যে আত্মা, হুম। 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 তাদের আত্মা কিন্তু বাড়ির উপরে আটক করেছিল। অ্যাটাক করেছিল। হ্যাঁ, কেন কি এই যে বাড়িটা ছিল ওই যে ব্রিজে কিন্তু বেশ পাশেই বাড়িটা। আচ্ছা। হুম। আর আটক কেন করেছি তোমাকে বলছি। ধরো ওই যে 2 ছেলে বলেছিলেন না, যে ওই লোকটা 2 ছেলে, হুম। হুম। ছেলে যাদেরকে বিয়ে করে তাদের শরীর মানে ধরো পেট তো খালি পেট, মানে কোনো সন্তান ছিল না। হুম। এখন ওরা ভেবেছিল কি যে এনার পেটের থ্রুতে বা এনার গর্ভেই এটা থাকবে। এই একটা ব্যাপার আছে, কিন্তু যখন দেখবে কোনো বাচ্চা মারা যাবে না, হুম। 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 তার মনে মধ্যে একটা আশা থেকে যায় কি যে আমি নতুন কোনো গর্ভে গিয়ে থেকে হুম। যাবো। হুম। 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 ওটা কিন্তু ধরো প্রসব কিন্তু হবে না, হুম। প্রসব কিন্তু হবে না, কিন্তু তোমার 9 মাস 10 মাস না তোমার পেট খুলেই থাকবে। হুম। তুমি ওই ডাক্তারের কাছে যাবা, হুম। হুম। তুমি ওই মেশিন লাগাই চেক করবে। এখন তো দেখা যায় পেটে বাচ্চা এগুলো নড়াচড়া করে, এখন দেখা এরকম যায়। অনেক ঘটনা আমি দেখেছি, এরকম পেট ফুলে রয়েছে, ডাক্তার ধরতে পারে না কি কারণে গিয়ে। অনেক হয়তো ডাক্তার হ্যাঁ, ভেবেছে যে বাচ্চা রয়েছে, কিন্তু দেখে যে কোনো দেখবা আদতেও পেট বাচ্চা নেই। দেখবা নড়বে, পেট দেখবা নড়বে। হ্যাঁ, হ্যাঁ, যেমন হয় আর তুমি কি টাইম প্রেগনেন্সি দিবা, দেখবো পিরিয়ডে। দেখবে বাচ্চা দেখবে আওয়াজও পাবা, কিন্তু কোন সন্তান থাকবে না। হুম। হুম। এরকম ঘটনা আমি শুনেছি। এখন এইসব ক্ষেত্রে যেন কি করবা, হুম। কোনদিন এমন কি হয়, জোড়া হর্তকে 2টো মোমবাতির আগুনে পুড়িয়ে, হুম। হুম। ওই মহিলাকে বলবা তোমার গোপনাঙ্গে ছুঁইয়ে, তোমার স্মৃতির শিবিরে ছুঁইয়ে তোমার বাক্সের তলে রেখে দিবা। বাস এইটুকু কাজ, আর কিছু না। কদিন দুটো রাখতে হবে? হর্তকি দুটো হর্তকি হুম। মোমবাতির আগুনে জ্বালিয়ে, হুম। হুম। শনিবার মঙ্গলবার মোমবাতির আগুনে জ্বালিয়ে, হুম। হুম। গোপন অঙ্গে ঠেকিয়ে, হুম। হুম। সিঁদুরে ঠেকিয়ে বালিশের তলে রেখে শুয়ে পড়বে। এটা কদিন সকালে করতে দেখবে হবে? ঠিক আছে, একদিন, আচ্ছা। একবারই সকালে দেখবে যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, শনি বা মঙ্গলবার, মানে এটা কি মানে রাত্রিবেলা করতে হয় না সকালে? এই ধরো ঘুমানোর কিছুক্ষণ আগে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হুম। তার গর্ভে যদি সত্যি সন্তান থেকে থাকে হুম। 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 তাহলে ঠিক থাকবে। আর দেখা যাচ্ছে যে কোনো ভৌতিক কিছু আছে, হুম। 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 তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। আচ্ছা। সকালে দেখবে যে পেট নর্মাল হয়ে গেছে। আচ্ছা। এখন এটা আমি বললাম কি না, দেখো আমি তো বলেছি ধরো অনেকের উপকারের জন্য বলেছি। হুম। হুম। এখন এমন ধরো আছে কত কোনো তান্ত্রিক ধরো দেখবে এটা, বা তান্ত্রিক শুনবে, হুম। হুম। এখন সে যেন সতর্ক করবে আমার সাথে। হুম। যে এই এই ট্রিকটা বলে দিল, হুম। হুম। এই রেমেডি দিয়ে দিল। হুম। কেন কি ধরো কোন তান্ত্রিক যখন এই কাজ করবে না, হুম। 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 সেজন্য যেন চার্জ করে যেন কত কম হলে 52 থেকে 60,000 টাকা, যে খুব কম হয়। হুম। তারা বেশি তো এখন বড় বড় তান্ত্রিকরা আছেই, বেশি সোনার মালা ফালা পরে আছে, মানে সিটি গোল্ডের মালা পরে থাকবে, হুম। 10খানা 15খানা সিটি গোল্ডের মালা পরে থাকবে, বলবে আমি অমুক সেই এত টাকা লাগবে, এই করবেন সেই করবেন, 500 টাকা লাগবে আমাকে ফোন করবেন। হ্যাঁ, আমার সবাই এই ব্যবসা ফেদে বসেছে, মানে এটাকে একটা একদম ব্যবসার পর্যায়ে নিয়ে। আমার কোনো ব্যবসা না, আমার কোনো ব্যবসা না, একটা কথা জনগণের জন্য হুম। সেবাই লাগে। হুম। হুম। যাই হোক, এটা করলেই সে বুঝতে পারবে যে তার পেটে কোনো সন্তানাদি আছে না অন্য কিছু আছে। হুম। তাকে কোনো ভয় পেতে হবে না, তার অন্য কোনো সমস্যাও হবে না। এটা আমার গ্যারান্টি, অন্য কোনো সমস্যা হবে না। হুম। আর যেটা বলছিলাম, এখন তো সবার গা তো বেঁধে দিয়েছি। হুম। হুম। এখন বাড়িতে আমি বললাম কি দেখেন, 2-3টা কথা বলবো, আপনারা খালি মাথা হিলাবেন, হ্যাঁ, কিন্তু কেউ মুখ দিয়ে কোনো শব্দ বের করবেন না। আর আমি একটা ওই গন্ডি করে দিচ্ছি, গন্ডি, হুম। সুরক্ষা গন্ডি, এর মধ্যেই আপনারা থাকবেন। তো যাই হোক, আরেকটা জিনিস বলছি আমি এর মধ্যে, এর মধ্যেই আমাকে অনেকে না এই গন্ডি মন্ত্র চাই আমার কাছে। হুম। মানে বহু আছে অনেক জায়গায়, যে ধরো তুমি এই ধরো ভিডিও ছেড়েছে তো, হুম। হুম। হুম।
এখন অনেকে কি করে, ওই ভিডিওর থেকে কোনোভাবে ধরো এই সুবল দাস তো আমার নাম বা বলাই আছে আমার নাম। হুম হুম আর ধরো ফেসবুকে আমার নাম আর সনাতন দাস বাবাজি মহারাজ হুম 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 ফেসবুকে। এদের অনেকে ধরো কিভাবে আমার এই ফোন নাম্বার জোগাড় করে, বা ধরো এই ফেসবুকে যখন মেসেজ করে হুম যে আমার অমুক ভিডিও থেকে ভিডিও শুনে আমি মেসেজ করেছি বা ফোন করেছি, তার নানান ব্যাপার। হুম হুম তো অনেকে আমাকে না ফোন নাম্বার চাই মেসেঞ্জারে। হুম 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 তো তুমি বললো, তাহলে আমি নাম্বারটা কিন্তু তাহলে বলে দেবো আমি। যদি মানা করো না, আমার এই রেকর্ডিং কোনো নাম্বার বলা যাবে না, হুম তাহলে কিন্তু বলবো না। হুম হুম। তো নাম্বারটা আমি বলবো। তুমি কি চাইছো, মানে তো কি আমাকে আম্মা বলে কোনো সমস্যা নেই। দেখো নাম্বার বলতেই পারো, এবার আমি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথাটা হচ্ছে যে এরকম অনেক অসাধু ব্যক্তি রয়েছে, তারা অনেক রকম ভাবে ডিস্টার্ব করতে পারে। এবার আমার আমার যেটা মনে হয় যে আমার কাছে যদি কেউ সৎ উদ্দেশ্যে এটা চায়, দেন আমি হ্যাঁ, তার তাদেরকে সমস্যা দিলাম। নেই, হ্যাঁ এটাও হবে। কারণ অনেক মানুষের ডিস্টার্ব করে, মানে নাজেহাল করে দেয় সারাক্ষণ ফোন করে। আমি যে বুঝতে পারি অনেকেরই হয়তো অসাধু, আমি সবাইকে বলবো না, অনেকেরই অনেক প্রয়োজন থাকে, কিন্তু পাগল করে দেবে তারা। তাহলে ওটা বাদ দিচ্ছি। তো আমি কেউ যদি যেটা চায় তাহলে বলছিলাম আমি ধরো, অবশ্যই দেবো। হ্যাঁ হ্যাঁ। দেখো যেমন ধরো যে ধরো গন্ডি পড়া যে মন্ত্র, হুম হুম এটা ধরো আমরা এই বিশ্বে প্রয়োগ করে থাকি। হুম হুম মন্ত্রটা এটা ধরো সবার জানা দরকার। মানে কি, অনেকে বিপদে পড়ে যায়, হুম হুম এটা যে কোনো বিপদ থেকে সে আগে রক্ষা পেয়ে যাবে, যে কোনো বিপদ। হুম। আচ্ছা শুভল, আমি এটা মাঝে আরেকবার থামাচ্ছি, সরি। এরকম বহু মানুষ রয়েছে যারা এগুলো মানেই না, মানে এগুলো এরকম কিছু হয়ই না। তাদের আমি দেখি, ইভেন ইভেন জীবনে আমি তাদেরকে দেখি যে তাদের এরকম কোনো প্রবলেমই হয় না, মানে তাদের কাছে এরকম জিনিসই হয় না, ওই জন্য তারা মানেই না। মানে তো প্রথমে নাই, কিন্তু এরকম কোনো ঘটনাই তার লাইফে কখনো ঘটে না যে তারা এগুলো মানবে, বা আধ্যাত্মিকতা বলো বা এই ভৌতিকতা বলো বা যাই বলো না কেন। দেখো ব্যাপারটা কি, একটা বাংলায় একটা কথা আছে কি, খেলায় না পড়লে না বিড়াল দেবা গাছে ওঠে না। কিন্তু এরকম অনেকে ঠেলায় পড়েই না, আমি দেখেছি সারাটা জীবনেও ঠেলায় পড়বে, পড়বে। পড়বে, দেখো অনেকে এমন নাস্তিকরা আছে বুঝেছো, যারা কিন্তু ভয় পায় কিন্তু কিছু বলতে পারে না। বলে না আমি বিশেষ করে নিই না, ও কত বহু দেখেছি গো, আমার উপর দিয়ে বলে যে ওগুলো মানি না, কিন্তু আপনার জন্য প্রস্তাব করতে গেলে যেন ভয় পায়। তারা হয়তো এরকম চায় যে জীবনটাকে সরল সাদাসিধে নর্মাল ভাবে ইয়ে করবে, একটা সাধারণ মানুষ যেমন করে, এইসবের মধ্যে ঢুকবো না। দেখো কেউ যদি না মানে, হুম হুম এখন আর জোর জবরদস্তি নেই, হুম কিন্তু যেন রিকোয়েস্ট কি যে কেউ কিন্তু এগুলো নিয়ে গালাগালি করবে না। হুম হুম আর রিকোয়েস্ট এটাও যে যারা মানছে হুম তাদেরকে নিজে কোনো ট্রোল না করে। হুম মানে এটা কিন্তু বহুত কিন্তু একটা ভয়াবহ জিনিস। অনেকে কিন্তু ধর ট্রোল করে ওদেরকে নিয়ে, যে এই ভূত মানে এই মানে ভূত আমার এই ভূত আমার সেই, হ্যাঁ ভূত আসলে তো চড় দেবো এই দেবো সেই দেবো। যখন সত্যি আসবে কিনা সামনে, হুম তখন নয় বাপের নাম উচ্চারণ করতে পারবে না। তুমি জানো বহু হচ্ছে না, আমি তোমাকে স্ক্রিনশট দেবো কোনো সময়। হুম আর সেখানে বলে কি দাদা আমি ভূত মানি না। হুম তো মানেন না, বলে না মানি না। বললাম ঠিক আছে, আজকে রাতে দর্শন পাবেন আপনি। এখন না ভয় কিন্তু দেখি না, আমি খালি মুখে কিন্তু বলি। কারণ পরের দিন যে আমাকে কল করে না কান্না, এটা আমার ভুল হয়ে গেছে এই সেদিন, আমার ব্যাপার অনেক কথা আছে। হুম ওনারা বহু স্ক্রিনশট আমি তোমাকে দিতে পারবো, বহু আছে বহু। যারা মানছে না তারা একটু দূরে থাকুক। যেগুলো বিশ্বাস করার সাথে যেগুলো ঘুরে চলছে, তারা এগুলো খেয়াল করে শুনে রাখবে, তারা একটু ভবিষ্যতে কাজ দেবে। তো যেটা বলছিলাম, ধরো এই গন্ডি পড়া যে মন্ত্রটা, হুম এই গন্ডি পড়া মন্ত্র, এটা বিধিটা তেমন কোনো বড় কোনো বিধি না। হুম শনিবার মঙ্গলবার মুখস্থ করে নেবে। হুম মুখস্থ না কোনো যদি বিপদে পড়ে যায়, হুম সে মাটিতে আসতে হলে মাটিতে বড় করে একটা গন্ডি কেটে মাঝখানে দাঁড়িয়ে থাকবে। হুম আর দেখা যাচ্ছে পাকা রাস্তা, তো এখানে পাকার ওপরেই একটা গন্ডি কাটবে। এই হোক পাথর হোক, কোনো লাঠি হোক, দাগ হোক না হোক, হুম গন্ডিটা কাটতে হবে, গোল করে দাগ দেবে। হুম। আর মন্ত্রটা কি, মন্ত্রটা বলছি, মন্ত্রটা হচ্ছে, আচ্ছা এখানে বললে কি সমস্যা আছে কোনো? না না এখানে বলে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে এটা কি কেউ অপব্যবহার করবে না তো? না না না, এটা পারবে না, এটার কোনো অপব্যবহার হবেই না। আচ্ছা। মানে সেটা সম্ভবই না, সে যে ভাবে এটা কোনো অপব্যবহার, মানে এইটা কোনো অপব্যবহারের কাজেই লাগবে না। হুম হুম তো মন্ত্রটা হচ্ছে,
রামের গণ্ডি লক্ষণের বান, সীতার গণ্ডি করে স্নান, গণ্ডি ডিঙ্গায় ওপারে যাবি, দোহায় বাসুকির মাথা খাবি। কার দোহাই আজ্ঞা? বাসুকির, দোহাই বাসুকির মাথা খাবি। বাসুকি, কার? বাসুকি, বাসুকির, বাসুকি, আচ্ছা। হ্যাঁ, বাসুকির মাথা খাবি। দোহাই বিশ্বকরির দোহাই, দোহাই মা নাগমাতা মনসার দোহাই। আচ্ছা, এই যে, এটা এইটুকু যদি সম্ভব হয় আমাকে লিখেও পাঠিও, যদি সম্ভব হয়। হ্যাঁ পাঠিয়ে দেবো, সমস্যা নেই। হুম। তো কারো যে কোনো সমস্যা হয় এটা মুখস্থ করে নেবে। যদি কেউ ভাবে যে দেহ বন্ধন করবে এটা দিয়ে, হুম, হুম। তো লাল সুতো নিয়ে ডবল করে 7টা গির দেবে, মানে প্রত্যেকটা গিরে 3বার করে বলে ফু দিতে হবে। তো লাল সুতোয় প্রত্যেকটা 7টা গির দিতে হবে, হুম, হুম। এবং গিরের সময় প্রত্যেকটা গিরে 3বার বলে 3টে করে ফু দিয়ে 1টা করে গির দেবে। আচ্ছা, এমন 7টা গির দিয়ে হাতের মধ্যে পেঁচিয়ে নেবে বা কোমরে পরে নেবে, তার কোনো তাবিজ খবরের কিছুর দরকার পড়বে না। আচ্ছা। কারো যদি বিশ্বাস না হয় সেটা ট্রাই করে দেখতেও পারে, হুম। কোনো সমস্যা নেই। আচ্ছা, ফোনটা 1 ঘন্টা হতে চললো, কেটে যাবে। তো বলছি যে বাকি ঘটনাটা কি আমরা পরে শুনতে পারি, মানে পরে কোনো, হ্যাঁ হ্যাঁ, তুমি পরে শুনতে পারো। কারণ এটা অনেক বড় আর ঘটনা। আসলে ঘটনাটা অনেক বড়, এখানে ধরো মানে 20% মাত্র হয়েছে। হুম। আমরা প্রথমে বলে দিলাম যে এটা 3-4 খন্ড, আমাকে বললো 3-4টা পার্ট করে আমাকে বলতে হবে। তাহলে বাকিটুকু পরেই শুনে নেবো, আজকে আপাতত এইটুকুই হ্যাঁ থাক। ফোনটা আমি মানে এক্ষুনি কেটে যাবে, 1 ঘন্টা হবে, আমি তোমাকে ঘুরিয়ে ফোন করছি। তো আজকে দর্শকদের হ্যাঁ। জন্য বা মানে শ্রোতাগণের জন্য এইটুকুই থাক। দ্য ডার্ক রুম, দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।